আপনাদের বিনম্র নমস্কার এবং শুভ বাংলা নববর্ষের শুভ কামনা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা কথা বলি। আজকে দিনটা শুরু হয়েছিল প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে জন্মভূমি কামারপুকুরের ওখান থেকে একটা বর্ণাঢ্য অরাজনৈতিক শোভাযাত্রা মাদল, ধামসা, ঢাক, ঢোল, করতাল থেকে আরম্ভ করে আদিবাসী মহিলাদের নৃত্য থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, আইনজীবী এবং চিকিৎসক বন্ধুদের এবং আমাদের এই অঞ্চলের মামাটি মানুষের যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দুটি ব্লক 1-এর রয়েছেন কাজল বাবু আর আমাদের সৌমেন দিগার রয়েছেন আমাদের ব্লক 2-এর সভাপতি। আমি ডাক্তার নির্মল মাঝি, আমি একজন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যোগ্যতা অর্জন করেছি SSKM হাসপাতালে। তারপরে ক্যান্সারের ওপরে আমি এমফিল করেছি। কিন্তু 30 বছর ধরে যে পড়াশোনাটা করেছি, সেই ক্লাস 1 থেকে হাঁটি হাঁটি পা করে হেয়ার স্কুল, হিন্দু স্কুল থেকে আরম্ভ করে সমস্ত বাধা ডিঙিয়ে সেই 30 বছরের শিক্ষাটা আমার মাতৃদেবী মা বলেছিলেন যে তোমার বিশ্বকর্মা পুজোর দিন জন্ম, বিশ্বের কর্ম করার জন্য তোমার জন্ম হয়েছে, সুতরাং এই যে শিক্ষাটা তুমি নিয়েছো, চিকিৎসা বিদ্যা, তার নিরাময়, তার নিরূপণ, এটি টাকার বিনিময়ে বিক্রি করবে না, কোনো ফিজ তুমি নিতে পারবে না। আমি সেজন্য 30 বছর ধরে যে শিক্ষা নিয়েছি, তারপরে 30 বছর ধরে আমি বিনা পয়সায় বাংলার মানুষের জন্য, আমি বিদেশ সেভাবে সুযোগ পেলেও যাইনি, কারণ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। আর আমি বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় আলাপচারিতা করি। বাংলা আমাদের গর্ব। আর সেই বাংলার গর্বের যিনি মহিলা নেত্রী, আমাদের অন্তরের, তিনি অন্তরাত্মার সঙ্গে জড়িত। সমস্ত আমরা তৃণমূলের যারা সৈনিক, তাদের নেত্রী এবং জনগণমন অধিনায়িকা বাংলার 10 কোটি মানুষের, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজের মানুষ, সমস্ত মানুষের তিনি হচ্ছেন উন্নয়নের কারিগর। গরিবের মাসিহা, নিম্ন মধ্যবিত্ত দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ওষুধ কেনার ক্ষমতা রাখে না, তাদের কাছে একটা দিগদর্শন দিয়েছেন। তিনি বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা স্বাধীনতার 75 বছর পরে সারা বাংলার মানুষের জন্য দৌড় উন্মুক্ত করেছেন। এখন ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা, যেখানে 50-60 লক্ষ টাকা খরচ হয়, সেই চিকিৎসাও বিনা পয়সায় তিনি সারা বাংলার জন্য করেছেন। আবার করোনার সময় 2.5 কোটি মানুষকে তিনি মৃত্যুর দ্বার থেকে নিয়ে এসে তাদের নতুন জীবনের সূর্যোদয় দিয়েছেন। প্রোটিন সমৃদ্ধ খাবার, 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক, এবং তাদের জন্য সিটি স্ক্যান, MRI, এবং তাদের জন্য ভেন্টিলেটর সহ ইকমো মেশিনের মাধ্যমে 85টি করোনা হাসপাতালের মাধ্যমে তিনি বাংলার মানুষকে করোনা মুক্ত করেছেন। করোনা হেরেছে, বাংলা জিতেছে, বাংলার দিদি মমতা ব্যানার্জি জিতেছে। পৃথিবীর কোন দেশ, ভারতবর্ষের কোন রাজ্য বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য দিতে পারেনি। আবার ভারতবর্ষের কোন রাজ্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে আরম্ভ করে ভারতবর্ষের কোন রাজ্য বাংলা ছাড়া কেউ সেই জিনিস দিতে পারেনি। আবার বাংলা যে লক্ষ্মীর ভান্ডার, যেটা উনি বলেছিলেন 2021-এ বলেছিলেন, আমি বিধানসভায় জিতলে বাংলার ঘরের মেয়েদের, বাংলার সমস্ত মেয়েদের, আপামর দল, মত, ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, তিনি বলেছিলেন তাদেরকে পকেট মানি দেবেন, তাদের ঠোঁট ফাটার জন্য লিপ গার্ড, গোড়ালি ফাটার জন্য ক্র্যাক ক্রিম, বা গেছেন কোনো মেলাতে ভাইঝিকে নিয়ে বা নাতনিকে নিয়ে, তার জন্য একটা পুতুল, কাঁচের চুড়ি,
সেগুলো দেওয়ার জন্য তাকে হাত পাততে হতো অন্য কারোর কাছে। সেখান থেকে বেরিয়ে এসে দিদি সরাসরি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। বিধানসভায় নির্বাচনে তিনি ইতিহাস সৃষ্টি করে দুটো বিরোধী রাজনৈতিক দলকে শূন্য করেছেন, বোল্ড করেছেন। একটা 33 বছরের বামফ্রন্ট সরকার, ক্ষমতার মদগর্বে যারা উৎসাহ অপপ্রচার দিয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ বামফ্রন্ট জিরো হয়েছে। আবার অন্যদিকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, 145 বছরের যে পার্টি, যে দেশের স্বাধীনতা এনেছে, তারাও কিন্তু এখানে মুখ থুবড়ে পড়েছে, জিরো হয়েছে। কারণ একটাই, যে তত্ত্বের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস হয়েছিল, তরমুজ তত্ত্ব, ভেতরটা লাল বাইরেটা সবুজ। কংগ্রেসী তদানীন্তন নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ যারা সিনিয়র নেতা ছিলেন অনেকেই, তার রাতের অন্ধকারে ক্ষমতাসীন দল সিপিএম এর হাতে লাগাম ছিল, বামফ্রন্ট মন্ত্রিসভার অনেকের সঙ্গে রাতের অন্ধকারে সেটিং করতেন। কিন্তু সেই জন্য বলেছেন এই জগদ্দল পাথরকে সরানো যাবে না। তার পরিপ্রেক্ষিতেই তিনি তৃণমূল কংগ্রেস করেছিলেন 98 সালে। এবং পায়ে পথ চলতে চলতে সেই জন্মের পর থেকে মাত্র 13 বছরের পথ পরিক্রমায়, 13 বছর বয়স যখন তৃণমূল কংগ্রেসের, তখন এখানে পরিবর্তনের সরকার নিয়ে এলেন। আর যারা 60,000 রক্তমাখা লাশের ওপর পা মারিয়ে এখানে বাংলা শাসন করেছিলেন, আর যাদের রক্তে তাদের হাত কাস্তে হাতুড়ি লাল হয়েছিল, সেই হাতের সঙ্গে আমাদের কাস্তে হাতুড়ি তারার এক অপূর্ব মিলন একটা দেখলো বঙ্গবাসী। তাই বঙ্গবাসী মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই যদিও ক্ষমতার মদগর্বে বলেছিলেন আমাদের গৃহমন্ত্রী, হোম মিনিস্টার ভারতবর্ষের, এবং ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী, আগলাবার 200 পার হয়নি, 100 পারও হয়নি, 90 পারও হয়নি, পগার পার হয়েছে। আর যে কজন জিতেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের মধ্যে অনেকেই যারা ত্যাগ তিতিক্ষা দিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে আরএসএস এবং বিজেপি করেছে, তাদের মোহভঙ্গ হয়েছে। তারা দেখেছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন, জন্মের সময় জননী সুরক্ষা যোজনা, আবার মৃত্যুর সময় শ্মশানের চুল্লি বা কবরের দাফানে দিতে যাচ্ছে 2000 টাকার সাম্মানিক সামাজিক তার সাহায্য। এই জিনিস কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্য, পৃথিবীর কোনো দেশ করতে পারেনি। তাই আমি বলেছি তাকে ত্রিকাল দোষ। তাই আমরা নেতা নই, মন্ত্রী নই। যদিও আমি 3 বার বিধায়ক হয়েছি, 2 বার পার্লামেন্টারি সেক্রেটারি মন্ত্রী পর্যায়ে হয়েছি, স্বাস্থ্য দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের এবং শ্রম দপ্তরের মিনিস্টার অফ স্টেট হয়েছি। কিন্তু আমি নিজেকে মনে করি আমি একজন তৃণমূল স্তরের কর্মী, এবং আমি সহজাত আমার মনোবৃত্তি থেকে আমি মানুষের সাথে মিশি একটা মানুষ হিসেবে এবং দিদির সৈনিক হিসেবে। তাই দিদি যখন দুধ করে একটা পায়রা করে তার মুখে লেফাফা দিয়ে উন্নয়নের পথ পরিক্রমার চিঠিটা দিয়ে আমাকে তার দূত হিসেবে গোঘাটে পাঠালেন, আমি সবিনয়ে আনন্দে রাজি হয়ে আমি প্রেস কনফারেন্সে তিনি বলার 2 ঘন্টার মধ্যে আমি গোঘাটে হাজির হয়েছি। এবং প্রথমেই আমি রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমে গেছিলাম, ওখানকার মহারাজদের সঙ্গে, এবং তার জন্মস্থান, তার ঢেকির ওখানটায় এবং তার মূর্তির ওখানে আমি বিনম্র শ্রদ্ধা প্রণাম এবং হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেবা কর্মের দীক্ষা প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ শুরু করেছি। প্রথম দিন থেকে আমি যখন মানুষের কাছে গেছি, সেটা রাজনৈতিক কোনো ভ্যান্ডেটা নিয়ে নয়, শুধু গেছি, বলেছি আমি একজন চিকিৎসক, 30 বছরের বিনা পয়সার ডাক্তার। আমাকে দিদি, বাংলার দিদি, আপনাদের দিদি, আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার দূত হিসেবে এখানে পাঠিয়েছেন। এখানকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামোগত, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যাপারে সার্বিক উন্নয়নের যে ঐতিহাসিক পথ পরিক্রমার শরিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্ট মাসে এখানে এসেছিলেন, পা দিয়েছিলেন। রামকৃষ্ণদেবের
ওখানে গেছিলেন জন্মভূমিতে ভিটেতে, এবং তিনি এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন যেখানে আমাদের এখানে ল্যাবস রয়েছে সেগুলো সম্বন্ধে তিনি অবহিত আছেন, এবং তিনি সার্বিকভাবে উন্নয়নের কাজের ধারাটা গোঘাটের মানুষের কাছে তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে আমাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন। এবং এখানে গোঘাটের নির্বাচনী সভায় তিনি বলেছেন, গোঘাট জিতছেন তো, মানুষের কাছে তিনি আবেদন করেছেন এবং বলেছেন এখানে আমি মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট, তাই দিদি এখানে প্রার্থী, আমি তার একজন জাস্ট দূত হিসেবে মানুষের দরজায় দরজায় যাচ্ছি। এবং অসাধারণ এবং উচ্ছ্বাস থেকে আরম্ভ করে স্বতঃস্ফূর্ত, এমনকি দুপুরে এই গনগনে রোদ্দুর মাথায় করে আমাদের মা বোনেরা, দরিদ্রতম, নিম্ন মধ্যবিত্ত, আদিবাসী থেকে আরম্ভ করে তপশিলি, সকলেই দুপুর বেলায় আহারের পাত্র ছেড়ে বেরিয়ে এসছেন আমাকে কেউ ফুল দিয়ে, মালা দিয়ে এবং অন্তরের অনুভূতি দিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছেন। আমি আপ্লুত, আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। এখানে এসে আমি দিশা স্থির করেছি যে এখানেই জীবনের শেষ দিন অবধি এখানেই কাটাবো এবং শেষ দিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতা, সেই আদর্শতার নিরিখে এখানে উন্নয়নের কাজ করব। এর আগে আমার রাজনৈতিক পাঠ, মানব সেবার পাঠ শুরু হয়েছিল দিদির ওই টালির মাটির বাড়ি 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানায়। আমি ওখানে 18 বছর কাটিয়েছি। 1,82,000 টাকার 10 লক্ষ কর্মচারী, 20,000 অফিসারের, তাদের চিকিৎসার ভারের দায়িত্ব আমার উপরে ছিল, এবং আমি সেই দায়িত্ব পালন করার পর দিদি যখন আমাকে সেবা কার্যে নিয়োজিত হতে বলেছিলেন, আমি চাকরি ছেড়ে একদিকে দিদির বাসায় ছিলাম, অন্যদিকে বোলপুরে শান্তিনিকেতনে প্রাক্তন সাংসদ এবং প্রয়াত লোকসভার অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে আমি ওখানে ক্যান্ডিডেট হয়ে ওখানে গেছিলাম। একই সঙ্গে রাজনীতির বর্ণ পরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, সহজ ভাগ, ব্যাকরণ কৌমুদী ওই দিদির ওই টালির বাড়ি থেকে পেয়েছি। ওই শিক্ষা পেয়েছি কারণ ওখানে বাংলার বিভিন্ন জায়গা থেকে রুগী আসতো। এখানকার গোঘাট, খানাকুল থেকে আরম্ভ করে, এখানে পরশুয়া থেকে আরম্ভ করে যে সিপিএম এর লাল সন্ত্রাস অত্যাচারিত মানুষ ওখানে এসছে, তাদের পিজি হাসপাতালে, মেডিকেল কলেজে এনআরএস আরজি করে, তখন ভর্তিটা ওই ঘর থেকেই করতাম, টালির বাড়ির বাড়ি থেকে। ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, লঙ্গরখানাটা ওখান থেকেই দিদি নিয়ন্ত্রণ করতেন ভবানীপুরে, এবং আমার সঙ্গে সহযোগী ছিলেন তদানীন্তন আমাদের লিডার মদন মিত্র, আমরা দুজনে মিলে করেছি। এবং তপন দাশগুপ্ত, আকবর আলী খন্দকার, আমার দুজন সহকর্মী, সহযোদ্ধা, যাদের সঙ্গে আমি যুব আন্দোলন, ছাত্র আন্দোলনে ছিলাম একসময়, তাদের সঙ্গে আমি অনেকবার গোঘাট, খানাকুল, পরশুরা আমি এসেছি। সন্ত্রাস কবলিত জায়গায় মানুষের সাথে, মানুষের পাশে হাড়হিম করা ভয়ঙ্কর সন্ত্রাসে সেখানে পা দিয়েছি। সুতরাং আমি দিদির সহকর্মী হিসেবে গোঘাট 201 নম্বর তপশিলি জন্য তৃণমূলের প্রতিজ্ঞা নিয়ে আমি এখানে এসেছি। আমাদের যে প্রতিজ্ঞাগুলোর মধ্যে একটা হচ্ছে কামারপুকুর, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম, জন্মস্থান থেকে আরম্ভ করে পুণ্যভূমি। কামারপুকুর মিউনিসিপ্যালিটি করার জন্য আমি চেষ্টা করব। এর আগেও আমি আমতা মিউনিসিপ্যালিটি বিধানসভায় বিল পাস করিয়েছি। না, ইস্তার ছাড়াও আমি বলছি, ইস্তারও থাকবে, আর আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা এবং আমার কিছু শ্রমের ব্যাপারও থাকবে। যেমন ইস্তাহারে লেখা নেই যে নির্মল মাঝি সে বিনা পয়সায় চিকিৎসা করবে 4টে ডিগ্রি নিয়ে, ইস্তাহারে এটা লেখা নেই। এটা সহজাত প্রবৃত্তি, এটা অন্তরাত্মার অনুভূতি, এটা উপলব্ধি, এটা আমার চেতনা, আমার চৈতন্য, যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, যত মত তত পথ, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের কাটালি থেকে নতুন নকুন্দা ভায়া শেওড়া আমাদের আমুদর নদীর পাড়টি শক্তিশালী করা হবে।
গ্রামীণ গোঘাটের যোগাযোগের উন্নতির জন্য কালীপুর মোড় দামোদরপুরকে সংযুক্ত করে 6 কিলোমিটার লম্বা একটা সড়ক, যেটা সম্ভবত 4 লেন, 4টে লেনের রাস্তা নির্মাণ করা হবে। আর আমাদের কোটা যাওয়ার, কোটা রাউতারা থেকে লক্ষণপুর পর্যন্ত আমাদের তারাজুলি খাল রক্ষণাবেক্ষণ করা হবে পরিমার্জন, সংস্করণ, পরিবর্ধনের মাধ্যমে। কৃষি উন্নয়ন ও স্থানীয় গ্রামগুলির সুরক্ষার জন্য দ্বারকেশ্বর নদীর পাড়টি সংস্কার করা হবে। বাড়ি এবং নকুন্দা অঞ্চলে একটি বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করা হবে। দরকার হলে এটা আমাদের যে রয়েছে আমাদের দামোদর এবং অন্যান্য জায়গার যে কাজগুলো হচ্ছে বিশ্ব ব্যাংকের টাকায়, বিশ্ব ব্যাংকের কাছেও সাহায্য প্রার্থনা করা হবে। অলরেডি বিশ্ব ব্যাংকের কাজ চলছে, আমি যেখানে ছেড়ে এসেছি ওখানে বিশ্ব ব্যাংকের কাজ, বিরাট কাজ হচ্ছে। ওখানে অত্যন্ত বন্যা প্রবণ অঞ্চল, আমতা উদয়নারায়ণপুর প্রতিবার ভেসে যায়। আমরা সেখানকার মতো এখানেও আমরা পাহাড় বাঁধা থেকে আরম্ভ করে সুরক্ষা থেকে আরম্ভ করে যাতে বন্যা না হয় সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বদনগঞ্জ, ফলুই 1 এবং কুমারগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রগুলি সহ আমাদের যে 5টি স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই 5টি স্বাস্থ্য কেন্দ্র পরিমার্জন, সংস্করণ, পরিবর্ধনের মাধ্যমে সংস্কার করে যথেষ্ট উন্নয়ন করা হবে। আমার পূর্বতন জায়গাতেও করেছি, সেখানে 2 বেডের একটা হাসপাতাল ছিল, সেটা এখন 360 বেডের হাসপাতালে পরিণত হয়েছে। ওখানে কোনো মেডিকেল কলেজ ছিল না, মেডিকেল কলেজও হয়েছে। ওগুলো আমরা কিন্তু সেখানে আমাদের প্রতিজ্ঞার এই ইয়েতে দিইনি। আমি 3 বার বিধায়ক হয়েছি, কোনোদিনও আমাদের দলীয় ইস্তাহারে দিইনি। কিন্তু আমাদের নিজেদের মনেও কিছু ইনোভেটিভ আইডিয়া থাকে। গণদেবতার আদালতে এসছি, তাদের সমর্থন পাবো, তাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে এবং আমাদের কৃতজ্ঞতা স্বরূপ কিছু নিজের ভাবনা চিন্তা দিয়েও তাদেরকে উন্নত করব। কামারপুকুর বিপিএইচসি কে একটা মডেল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করার একটা ভাবনা রয়েছে এবং আমরা সেটা আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল এই মুহূর্তে বাংলার সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ভারতবর্ষেরও আগামী দিনে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। কামারপুকুরের আমাদের যে সুপার স্পেশালিটি হাসপাতালের যে চিন্তা ভাবনা রয়েছে, এটা দেশের একটা মডেল সুপার স্পেশালিটি হাসপাতাল। অন্য রাজ্যগুলো একে অনুকরণ করবে, অনুসরণ করবে। গোঘাট একটা আধুনিক মেগা কোল্ড স্টোরেজ, কয়েক লক্ষ টন কোল্ড স্টোরেজ, মানে সেখানে শস্য থাকবে, সবজি থাকবে, সেখানে আলুও থাকবে, ধানও থাকবে, সমস্ত রকমের। এবং চাষিরা ঘামে ভেজা শরীর নিয়ে সারাদিন রোদে পুড়ে জলে ভিজে যে শস্য উৎপাদন করেন, আমাদের খাদ্যের ভান্ডার, তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই বলেছিলেন, বারবার বলেছেন যে চাষিদের জিনিসগুলো ন্যায্য মূল্যে সরকার কিনে নেবে এবং দরকার হলে ভর্তুকি দেবে। কিন্তু কোনো মতেই ফোড়েদের হাতে, কালোবাজারি মুনাফাখোরদের হাতে চাষিদের জিনিসগুলো বাইরে ডাম্প করে তারপরে বেশি মূল্যে বিক্রি করে চাষিদের ঘামে ভেজা যে প্রতিদান, সেটা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য দায়বদ্ধতার সঙ্গে সরকার করবে। আমরা সেই জন্য আরেক ধাপ এগিয়ে একটা কোল্ড স্টোরেজের কথা আমরা বলছি, জিনিসপত্র নষ্ট নয়। আলু শুধু নয়, সবজি থেকে আরম্ভ করে, শস্য থেকে আরম্ভ করে, ফসল থেকে আরম্ভ করে সেখানে দরকারে ধানও করা হবে। আমাদের কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডিটাকেও আমরা পুনর্মার্জন, সংস্কার, পরিবর্ধন করে সঠিক কাজে লাগাবো। বড় কিষাণ মান্ডি আছে আমাদের। এবং আমাদের এই গোঘাট জুড়ে আমাদের যোগাযোগের সুবিধার জন্য আমরা তেকালিয়া সেতু, সলতেঘাট সেতু এবং পোর্টফ্লো ব্রিজ আমরা নতুন করে নির্মাণ করব এবং সমস্ত এলাকা জুড়ে বিদ্যালয়গুলি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই বিদ্যালয়গুলোর সংস্কার এবং উন্নীত করা হবে। কারণ এটা বিদ্যাসাগর
দানের সাগর, দয়ার সাগর, বীর সিংহের সিংহ শিশু, তার মাতৃদেবী ভগবতী দেবীর এখানে স্থান ছিল, ভিটে ছিল, এবং তার নামে একটা বিদ্যালয় আছে যার পাশে আমি একটা থাকার ঠাঁই খুঁজে পেয়েছি। তা এখানে আমরা বাড়ি, শাওড়া এবং নকুন্দা এই বিস্তীর্ণ অঞ্চলে 25,000 বিঘে জমি, চড়া জমি আছে। সেখানে আমার নিজস্ব চিন্তা ভাবনা, আমি সেটা আমার নেত্রীকেও বলবো, আমার দলকেও বলবো, আমার সরকারকেও বলবো, যে ওখানে একটা মৎস্য উৎপাদন কেন্দ্রের একটা বিরাট পটভূমিকা রয়েছে। তাতে কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থান হবে, সেদিকেও আমাদের নজর থাকবে। আর অন্যদিকে একটা ব্রিজ আছে বড়, যে ব্রিজটা আমাদের ওই কালীনগর থেকে বালি ব্রিজটা ভেঙে পড়েছে, সেই ভাঙা ব্রিজটা আমরা 4 লেনের করব। কারণ লরিগুলো যেতে পারে না, সমস্ত ঘুরে ঘুরে যায়। আমাদের এখানকার বাসিন্দাদের আরামবাগ যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগে। সেটা সময় যাতে আমরা কমাতে পারি, তার জন্য আমরা ব্রিজটাকে সংস্কার, শুধু না, ওটা 2 লেনের আছে, ওটা আমরা 4 লেন, 4 লেনের আমরা ওটা ব্রিজটা আগামী দিনে করব। এবং আমরা প্রতিটি অঞ্চলে একটা করে, আমার বিধায়ক এলাকা উন্নয়নের পক্ষ থেকে একটা করে অ্যাম্বুলেন্স দেবো। অ্যাম্বুলেন্স দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে রুগী তুলে নিয়ে গিয়ে তার সঠিক তার সেবাকর্ম করার জন্য, তার চিকিৎসা করার জন্য উপযোগী ব্যবস্থা করব। আর ঘরের দুয়ারে হাসপাতাল, প্রতিটি গ্রামে ঘরের দুয়ারে হাসপাতাল নিয়ে আমরা যাব। আমরা ওখানে সেবাশ্রম প্রতিটি অঞ্চলে করব। এবং সেবাশ্রমে, যেহেতু আমি 3 লক্ষ ডাক্তারের দীর্ঘ 15 বছর ধরে সভাপতি এবং তাদের বিচার করারও দায়িত্ব সামলেছি, সেই জন্য কলকাতা মেডিকেল কলেজ, SSKM, NRS, RG কর ন্যাশনাল এবং বাংলার নামি দামি চিকিৎসক বিশেষজ্ঞ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি সভাপতি ছিলাম বাংলার 14 বছর, এবং কলকাতা বিশেষজ্ঞ চিকিৎসকদের সভাপতি ছিলাম। বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সারের চিকিৎসক এবং অন্যান্য সুপার স্পেশালিস্ট ডক্টরস, নার্সেস, তাদের নিয়ে এসে আমরা ক্যাম্প করব। সেবাশ্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ডায়মন্ড হারবারে করেছে, আমি প্রত্যেকটি ক্যাম্পে হাজির হয়েছি, চিকিৎসক দলের সঙ্গে গেছি, প্রত্যেকটি ক্যাম্প উদ্বোধনের সময় গেছি, ওখানে সেবাকর্ম আমি সহজ পাঠ নিয়েছি। এখানেও সেই প্যাটার্নে আমি প্রতিটি অঞ্চলে সেবাশ্রয় ক্যাম্প করব, গরিব মানুষের ঘরের দুয়ারে হাসপাতাল নিয়ে আসব। আমি নিজে তো থাকবই, সতীর্থ চিকিৎসক, সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, বিভিন্ন বেসরকারি বহুজাতিক বাণিজ্যিক সংস্থার নার্সিং হোমে যাদের ফিস থাকে, তাদের বিনা পয়সায় চিকিৎসা দানের সুযোগ সুবিধে গ্রামের মানুষের কাছে তুলে দেবো। এটা আমার অঙ্গীকার, এটা আমাদের সরকারের, তৃণমূলের প্রতিজ্ঞা, এটা আমার প্রতিজ্ঞা। কারণ আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি, আমি দিদির সৈনিক বলে আমি দীক্ষা নিয়েছি, এবং আমার বিগত 3 বার বিধানসভায় জেতার যে উন্নয়নের কাজ করেছি, তার দ্বিগুণ কাজ, সেই অভিজ্ঞতার নিরিখে আগামী 5 বছরেই গুয়াহাটির মানুষের জন্য আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি এই কাজগুলো সমাপন করব। এটা আমার স্থির, নিশ্চিত আত্মবিশ্বাস। আই এম ওভার কনফিডেন্ট। মানুষের সেবাই আমার মূল জীবন দর্শন, মানুষের সাথে, মানুষের পাশে শীত গ্রীষ্ম বর্ষা থাকাটাই আমার লক্ষ্য। প্রতিদিন আমি এলাকায় যাব, আমি ওখানেও ছিলাম, প্রতিদিন যেতাম। এলাকায় না গেলে, হাসপাতালে না ঢুকলে, পেশেন্টদের না দেখলে, ডাক্তার নার্স আসে কিনা না দেখলে আমার ঘুম আসতো না রাতে, আর রাতের খাবার হজম হতো না। আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসতাম আমার কনস্টিটিউয়েন্সি, আমার এলাকার গণদেবতাদের। এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তো আসেননি, তাকে তো খুঁজে বেড়াতে হয়েছে। তার জন্য তো কি টর্চ নিয়ে অনেক ছবি টবি দেখছিলাম পোস্টারে, তার জন্য হুলিয়া জারি হয়েছিল। মানে আগের বিধায়ক, আপনারা এটাকে আবার অতিরঞ্জিত করে অন্য কারোর নামে করবেন, যেটা আগেরটাতে হয়েছিল। আমাদের এখনকার যে বিধায়ক, আমার বিরোধী দলের বিধায়ক কথা বলছি, আমার দলের বিধায়ক অনেক কাজ করেছে, আমার দলের সাংসদ অনেক কাজ করছে,
এ ব্যাপারে কোনো প্রশ্নের অবকাশ নেই। সুতরাং বিবর্ণ নিউজ, অতিরঞ্জিত নিউজ, অর্ধসত্য নিউজ, অর্ধমিথ্যা নিউজ, এটা দয়া করে বিরত থাকার জন্য আমি আবেদন করছি, বিনয়ের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, অন্তরের অন্তরাত্মার নির্দেশ। ধন্যবাদ, নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। মানুষের সাথে মানুষের পাশে, আমরা দলতন্ত্র কায়েম করি না। মানুষই আমাদের দেবতা, মানুষই আমাদের ঈশ্বর, মানুষই আমাদের আল্লাহ। যতদিন বাঁচবো, জীবনের শেষ দিন অবধি এখানে থাকবো, এখানে মানব সেবা করব, এবং মৃত্যুর পরেও যদি মানুষ হয়ে জন্মায়, আবার আসিব ফিরে এই বাংলার তীরে, কামার পুকুরের এখানে, এই গোঘাটের মানুষের সাথে, মানুষের পাশে, তাদের সেবার কাজে আবার নিজের মনুষ্য জীবনকে উৎসর্গ করে ধন্য হব। ওটাতে একটা রিক্সা আছে, ওখানে একটা স্যাটেলাইট জু করবো, স্যাটেলাইট জু, যেটা আমাদের হয়েছে। আপনি হাসছেন, আর আমার বিরোধী তার ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, আপনারা উল্লেখে দেখে আসবেন, আপনারা আমতা গিয়ে হাসপাতালটা দেখে আসবেন, তারপরে একটু হাসবেন, আর বিরোধীরা তাকে বলবে অল্প বিদ্যা ভয়ঙ্করী কেন বলছে? মাধ্যমিকে 4 বার ফেল, মার্কশিটটা আমি দেখতে বলবো, অঙ্কতে কত পেয়েছে, বিজ্ঞানে কত পেয়েছে। ওই কুকুরের ডায়ালিসিস বলছে না, বিজ্ঞানটা যদি পড়তো আর বিজ্ঞানে যদি পাশ করতো বলতো না। মঞ্জুলা চেল্লুর শ্রীমতী, হার মেজেস্ট্রি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেছিল এই আবেদন নিয়ে, ডকেট চট্টোপাধ্যায় রূপাগান করি, সেখান থেকে কোনো রকম পালিয়ে বেঁচেছেন, ক্লিন চিট দিয়েছেন। শুধু না, বলেছেন যে আমার হাইকোর্টের শালীনতা, হাইকোর্টের এই যে পবিত্রতা, এটাকে নষ্ট করতে এসে কোনো খবরের কাগজের কাটিং দেখে, বিবর্ণ নিউজ দেখে সেটাকে অতিরঞ্জিত করে গল্পের গরু গাছে উঠিয়ে এ কাজ করবেন না। আমরা দেখেছি যে ডাক্তারবাজি, আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি, ডাক্তারবাজিটা রাস্তার কুকুর, সেটা মমতা ব্যানার্জির কুকুরও ছিল না, অভিষেক ব্যানার্জির কুকুর ছিল। রাস্তার একটা নেড়ি কুকুর, তার বাচ্চা, সে গ্যাসপিং করতেছিল জীবনের শেষ পর্যায়ে। অনেক শিল্পপতি, অনেক কোটিপতি গাড়ির কালো কাজ নিয়ে চলে গেছে, আমার চোখ কিন্তু আটকে গেছে। আমি জীবকে ভালোবাসি, বৃক্ষরাজিকেও ভালোবাসি, বৃক্ষেরও প্রাণ আছে, ওরাও তো অক্সিজেন দেয়, আর কার্বন ডাইঅক্সাইড আমাদের বিষটা নিয়ে নেয়। জগদীশ বসু বলেছেন গাছেরও প্রাণ, গাছও ভালোবাসি। গাছ কাটতে আমি ওখানে প্রতিরোধ করি, গাছ কাটতে। এবং আমি তাকে নিয়ে গেছিলাম, ওনারা যেটা ইনভেস্টিগেশন করে দেখেছেন, আমার স্বাস্থ্য দপ্তর থেকে ইনভেস্টিগেশন করিয়েছিলাম আমি নিজে, সেটা করে দেখা গেছে, আমি নিয়ে গেছিলাম যেটা সেটা সঠিক জায়গায়, সেটা হচ্ছে বেলগাছিয়া ভেটেরিনারি হাসপাতাল। আর কি বলেছিলেন যে কুকুরের কিডনি আর মানুষের কিডনির পরিমাপ এক নয়, কুকুরের নেফ্রন মানুষের নেফ্রনের ডায়ামিটার এক নয়, সুতরাং কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের মেশিনে হয়, এই কথা যারা চিন্তা ভাবনা করে তাদের চেয়ে খুব অশিক্ষিত আর কেউ হতে পারে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।